আরও একটা নতুন দিন। আজ অদরা আর সোহার কলেজ খোলা। দুজনে ঘুম থেকে উঠে যে যার মতো ব্যস্ত রেডি হয়ে নিচে এসে দুজনে দেখা হলো। অধরা হাসি খুশি থাকলেও সোহার মনটা ভীষণ ভার। রাতে সেই ঘটনার জন্য এমন। তবে অধরা জানে না সোহা ঠিক করেছে বাড়ি থেকে বের হয়ে ওকে বলে দিবে। রুদ্র আজ আর প্রথম নিজেদের অফিসে যাবে, সাথে যাবে আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ। আদ্র যাবে না, ও ভার্সিটিতে যাবে। প্রতিদিনের মতো আদ্র আজও অধরা আর সোহাকে সাথে নিয়ে যাবে। আদ্র রেডি হয়ে নিচে এলো। অধরা ওকে দেখে দাঁত চেপে খাবার টেবিলে বসে রইল। আদ্র রুদ্রের পাশে বসতে নিলে অধরা ডেকে বলল, ভাইয়া আমার পাশে বসো। আদ্র পা বাড়াতে নিলে রুদ্র আদ্রর হাত ধরে বলল, এখানে যখন বসতে চেয়েছিলি এখানেই বস। আদ্র রুদ্র পাশেই বসলো। আর কেউ না জানলো রুদ্র জানে আদ্রকে কি করতে পারে। রাতে ওই ভয় দেখানোর জন্য এখন নিশ্চয় মারবে। তাই রুদ্র আদ্রকে যেতে দিল না। রুদ্র আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজের খাওয়া শেষ করে চলে গেল অফিসের উদ্দেশ্যে। ওরা চলে যেতে অধরা আদ্রকে একা পেল আর নাটক ভঙ্গিতে বলল, ভাইয়া জানো রাতে না একটা ভূত এসেছিল। আদ্র গলা দিয়ে আর খাবার নামতে চাইল না। তবে কি বুঝতে গিয়েছে আদ্র অধরার কথা উত্তর দিতে স্বাভাবিক হয়ে বলল, কি বলছিস ভূত? যা পাগল, ভূত বলতে কিছু হয় না। অধরা হেসে বলল, হয় হয় আমি দেখছি তাই। আর জানো সে ভূতটাকে? আদ্র আর সোহা দুজনের চোখ চাওয়াচুই করল। অধরা হেসে বলল, আরে তোমারও না এমনি বললাম, সিরিয়াস হচ্ছে নাকি? আসলে ভূত বলতে কিছু হয়ই না। আদ্র হেসে মাথা নাড়িয়ে বলল, ঠিক বলছিস, ভূত বলতে কিছুই না। অধরা মনে মনে বলল, আজকে ভূত সেজে তোমাদের দুজনকে ভয় দেখাবো, তখন বুঝবে কেমন লাগে। তিনজনে খাওয়া শেষ করে বেরিয়ে গেল। আদ্র গাড়িতে উঠল ড্রাইভ করতে। অধরা আদ্রর পাশে সোহাকে বসিয়ে নিজে ব্যাক সিটে বসে গেল। ফোন নিয়ে স্ক্রল করতে শুরু করলো অধরা। সোহা থেকে আদ্রর সাথে কথা বলার চেষ্টা করছে। আদ্র শেষ হয়ে ওদিকে তাকিয়ে বলল, কিছু বলবি? রুদ্র ভাই কি রাতে কিছু বলছিল? না, তারপর আর কিছু বলেনি? ও আচ্ছা। আদ্র ওদের দুজনকে কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেল। সোহা গাড়ি থেকে নেমে অধরা বলল, আপু জানো রাতে কি হয়েছিল? কি হয়েছিল? সোহা হাঁসফাঁস করতে করতে বলো, জানো রাতে আদ্র ভাই একটা কথা বলে ফেলেছিল, সেটা আবার রুদ্র ভাই শুনে নিয়েছি। তো কি বলেছিল? তোর আদ্র ভাই আসলে মানে আদ্র ভাই রাতে তোমাকে ভূতের ভয় দেখাতে ভূত সেজেছিল। প্ল্যানটা রুদ্র ভাইয়েরই ছিল। তো তোমাকে ভয় দেখানো শেষ হলে আমি আদ্র ভাইয়ের মেকআপ রিমুভ করে দিয়েছিলাম আর ভাইয়ার ঠোঁটে লিপস্টিক পরা দেখে হাসছিলাম। ভাইয়া তখন বলছিল যে আমার ঠোঁট থেকে তোর ঠোঁটে লিপস্টিকটা দিয়ে দে, ভালো লাগবে। সেটা রুদ্র ভাই শুনে নিয়ে বলছে, ছি ছি শেষমেশ তোরাও। এরপরে মনে হয় আদ্র ভাইকে সাবধান করে দিয়েছে। অধরা ভাবুক গলা বলল, করুক, তোরা প্রেম চালিয়ে যা, আমি আছি তোদের সাথে। কলেজ শেষ করে অধরা আর সোহা একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে এলো। ইচ্ছে করেই ড্রাইভারকে আসতে না করছে। ওদেরও তো একটু স্বাধীনতা, আর পাঁচটা মানুষের মতো একা একা চলে আসতে আস্তাত করেছে। তার মধ্যে আবার আজকে মেঘলা মেঘলা ওয়েদার। ওদের বাড়িতে আসার পরপরই রুদ্র ফিরে এসেছে। তবে অধরা জানে না। অধরা শাওয়ার নিতে যাবে ঠিক তখন বৃষ্টি শুরু হলো। অধরা রুম থেকে বেরিয়ে সোহার রুমে চলে এলো। এসে দেখলো সোহা মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। অধরা তবু জিজ্ঞেস করলো, সোহা বৃষ্টিতে ভিজবি? আপু মাত্র গোসল করলাম, আর একটু আগে বললে ভিজতে পারতাম। ঠিক আছে থাক তাহলে, একাই যাচ্ছি। অধরা ছাদে চলে এলো। এদিকে রুদ্র দৃষ্টি থেকে রেহাই পেল না। রুদ্র ফর্মাল ড্রেস চেঞ্জ করে টি শার্ট আর শর্ট প্যান্ট পরে চলে গেল। অধরা ছাদে এসে মুক্ত পাখির মতো বৃষ্টিতে ভিজছে। রুদ্র এসে ছাদের দরজা বন্ধ করে দাঁড়ালো, না হলে আবার কোনো কথা বলে রেগে চলে যেতে পারে অধরা। অধরা এগিয়ে এসে বলে, বৃষ্টিতে ভিজবেন নাকি? অধরা রুদ্রর সাথে কথা বলে পুনরায় ফিরে এলো ফাঁকা জায়গায়। রুদ্র ঠাই দাঁড়িয়ে ঘাড় চুলকে বিড়বিড় করলো, ইস, বিয়ে করা বউটাকে এগিয়ে দিয়ে হাতটা ধরতে পারছি না। ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি। যা করা তাড়াতাড়ি করতে হবে। রুদ্র তৎক্ষণাৎ অধরাকে ডাকলো, এই শোন, আর ভিজবি না, ঠান্ডা লেগে যাবে, নিচে চল, আর একটু থাকি। না এখনই চল, আর একটা জায়গায় যেতে হবে। কোথায় আছে পরে বলবো, এখন নিচে চল। আপনি চলে যান, আমি আর একটু পরে যাব। রুদ্র ধমক দিয়ে বলল, আবার বেশি কথা বলছিস, নিচে চল। অধরা মিনমিন করে বলল, যাচ্ছি। ভালো করে বলতে পারো না?
অধরা গটগট করে এসে ছাদের দরজা খুলে চলে গেল। রুদ্র ছাদের দরজা ভিতর থেকে লাগিয়ে চলে এলো নিচে। দুজনকে একই সাথে আসতে দেখে আনিমা দাঁড়িয়ে পড়ল। মনে মনে ভাবলো হয়তো দুজনের মাঝে ভালোবাসা জন্মেছে। এতপর অধরা আর রুদ্রতা মুখোমুখি হওয়ায় আগে চলে গেলেন। অধরা নিজের রুমে চলে এলো আর রুদ্র ও রুমে। দুজনের শাওয়ার নিয়ে নিল। সোহা এলো অধরাকে ডাকতে। অধরা শাওয়ার নিয়ে ভেতরে হতেই সোহা বলল, খাবে না? দাঁড়া, রেডি হয়ে নেই। ঠিক আছে। অধরা আয়নার সামনে এসে চুলগুলো শুকাতে শুকাতে সোহাকে বলল, আদ্র ভাইয়ের সাথে কথা হয়েছে? ভাইয়া ডাকতে পাঠালো, বলো যে অধরাকে ডেকে নিয়ে আয়, একসাথে খাই। ও দাঁড়া, হয়ে এসেছে প্রায়। এখন চুল না শুকালে আর শুকাবে না। অধরা হেয়ার ড্রায়ারটা দিয়ে চুল শুকিয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে বের হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে রুদ্র সিঁড়ির কাছে এসে অধরাকে বলল, তোকে কে বলেছে মনে আছে? কি বলেছেন? ভুলে গিয়েছি। বললাম না একটা জায়গায় যাব। অধরা কোমরে হাত গুজে বলল, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, কি করে যাবেন? যাবি না তাহলে? পরে যাব। ঠিক আছে। সন্ধ্যার পর আরমান নেওয়া রুকায়া আর আনিবা আদ্রর সাথে কথা বলতে এলো ওর রুমে। আদ্র শুয়ে ফোন স্ক্রল করছিল। মা, বাবা আর মেজ চাচিকে দেখে উঠে বসলো। তিনজনে বিছানায় বসলেন। আনিমা আবার উঠে দরজা লাগিয়ে দিয়ে এলেন। আদ্র জিজ্ঞেস করলেন, কিছু বলবে তোমরা? রুকায়া বলল, দরকারি কথা। কি বলো? আরমান নেওয়াজ বলল, তোমার বড় ভাইয়ের বিয়ের জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তা না হয় বুঝলাম, কিন্তু কি কাজ? আরমান নেওয়াজ বুঝিয়ে বলেন, শোনো, রুদ্র এসেছে অনেক দিন পর হলো। বিয়ের কথাটা তো ঠিক সেভাবে উঠছে না। সেই হিসেবে তোমার কাজ অনেক। একটু পর তুমি সবার সামনে আমাকে বলবে, বাবা আমি বিয়ে করতে চাই। আদ্র কপাল কুঁচকে বলল, আমি বিয়ে করতে চাই সেটা বলতে হবে? তাই বলতে হবে। আর কিচ্ছু বলতে হবে? এরপর তোমার মা আর মেজ ভাবি সব ম্যানেজ করে ফেলবে। বাবা আমাকে আরও একটু ভালো করে বোঝাও। রুকাইয়া বললে, তুই সবার সামনে বলবি বিয়ে করতে চাস। মেয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছে। আমরা বলবো রুদ্রর বিয়ে করে নি, তুই কেন আগে বিয়ে করবি? সেই হিসাবে তো রুদ্রর ওপর চাপ পড়বে। ও আর উঠে পরে লাগবে বিয়ে করতে। আদ্র কিছু একটা ভেবে বলো, ঠিক আছে, তোমাদের প্ল্যান মতোই কাজ করব। রাতের খাবার খেতে বসেছে সবাই। আদ্র বাবার কথা অনুযায়ী এখন বিয়ে কথা বলবে। আদ্রকে আগে বলেছে একটা বিয়ের কথা নিয়ে একটু নাটক করবে। সোহাকে জানায়নি বলে ও অবধি যেতে পারেনি। আদ্র সবার সামনে আরমান নেওয়াজকে বল, বাবা একটা বলতে চাই। বলো। বাবা আমি বিয়ে করতে চাই। সোহা কথাটা শুনে আদ্রর দিকে তাকালো। লাজুক চোখে তাকিয়ে একটু হেসে মাথাটা নত করে রইল। আরমান নেওয়াজ আদ্রকে বলেন, বিয়ে করবে? রুদ্র তো এখনো বিয়ে করেনি। পাশ থেকে রুকাইয়া এসে বলেন, রুদ্র বিয়ে করেনি, এখন আদ্রর ওপর বিয়ে চাপ পড়ছে। যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ে বাড়িতে চাপ দিচ্ছে। সোয়া তৎক্ষণাৎ আদ্রর দিকে তাকালো। আদ্র চোখ সরিয়ে ওর বাবার দিকে তাকালো। সোয়া টলমল চোখে প্লেটের দিকে তাকালো। না, উঠতে পারছে না, না ওর গলা দিয়ে খাবার নামছে। আরমান নেওয়াজ খেতে খেতে বলো, রুদ্র আগে বিয়ে করুক, আদ্রের বিয়ে না হয় ঠিক করে রাখবো। আরিফ নেওয়াজ এতক্ষণ কোনো কথা বলেনি। শেষে আদ্রকে বলেন, আদ্র মেয়েটার বাড়ি কোথায়? তুমি ঠিকানা দাও, আমরা না হয় বিয়ে ঠিক করে আসবো। আদ্র মনে মনে বলল, নাটক করতে গিয়ে ফেসে গেলাম নাকি? ও অসহায় দৃষ্টিতে তাকালো রুকাইয়ার দিকে। রুকাইয়া আবার আনিমার দিকে তাকালো। আনিমা এগিয়ে এসে আরিফ নেওয়াজকে বলল, আপনি আমার বোনের মেয়ে ঝিলিককে দেখছেন না? জীবনের বোন। ওই তো ঝিলিকে আদ্র পছন্দ করে। আসলে দুলাভাই ঝিলিককে যেন ছেলে দেখছে, বিয়েটাও তাড়াতাড়ি দিতে চায়। সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন। আরিফ নেওয়াজ আরমান নেওয়াজকে বললেন, ভাইজান কি বলেন, কথা বলতে যাবেন? ছেলে যখন পছন্দই করেছে তাহলে তো বিয়ের কথা বলতে যেতেই হবে। কিন্তু রুদ্রকে বিয়ে না করিয়ে ওর বিয়েটা ঠিক করে রাখবো কি করে? রুদ্রর বাবার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। কথাটা গিলে প্লেটের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো, যা করা তাড়াতাড়ি করতে হবে। তবে আদ্র প্রেমটা ওর মাথায় ঢুকছে না। যতদূর জেনেছিল ও সোহাকে ভালোবাসে, এখন আবার অন্যদিকে ঘুরে গেল কেন? সোহা আর খাবার খেলো না, উঠে চলে গেল। আদ্র সেদিকে তাকিয়ে অতরাকে ইশারা করলো। ইশারা মাথা নাড়িয়ে বোঝালো ও সোহাকে বোঝাবে। অতরা খাওয়া শেষ করে সোজা সোয়ার রুমে চলে গেল। সোয়া ওর রুমে নেই। অধরা ওর রুমের ব্যালকনি আর ওয়াশরুমে খুঁজলো কিন্তু পেল না।
তাহলে গেল কোথায়? অধরা দৌড়ে চলে গেল ছাদে, কিন্তু ছাদের দরজা ভিতর থেকে বন্ধ। সেখান থেকেও চলে এলো অধরা। পরপর সব রুমগুলোতে উকি দিয়ে দেখলো, কিন্তু কোথাও পেল না। অধরার রুমে এলো, সেখানে এসে দেখলো সোহা শুয়ে কাঁদছে। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তুই এখানে আর আমি তোকে কোথাও না খুঁজছি। সোহা উঠে বসে অধরায় ধরে কাঁদতে লাগলো। অধরা কোনো রকম ওকে ছাড়িয়ে দরজা বন্ধ করে এসে সোহাকে ধরল। সোহা কাঁদতে কাঁদতে বলল, আদ্র ভাই আমাকে ভালোবাসে না, ঠিক অন্যজনকে বিয়ে করে নেবে। অধরা সোহার মাথা হাত রেখে বলল, শোন আমার কথা, আদ্র ভাই বিয়ে করবে না, বিয়ে তোকেই করবে। মিথ্যা বলো না আপু, আমি জানি ভাইয়া ওই ছিলি কাপুকে ভালোবাসে আর আমার সাথে ঝাড়ি মেরে কথা বলে, আমাকে ভালোবাসে না। তোকে বলছি না ভাইয়া তোকে ভালোবাসে, তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? এতই অবিশ্বাস আমার উপর, তাহলে বলো ভাইয়া কেন সবার সামনে ঝিলিকে বিয়ের কথা বলল? অদর কাছে এই প্রশ্নের উত্তর নেই, তাই চুপ হয়ে রইল। আদ্র বলছিল বিয়ের নাটক করবে, কিন্তু এমন নাটক সেটা ও ধারণা করছিল না। সোহা অদরার বুক থেকে উঠে চোখ মুখ মুছতে মুছতে বলল, আমি আব্বুকে কল দিব, বলবো এসে যেন আমাকে নিয়ে যায়, আমি থাকবো না এখানে, আমি সহ্য করতে পারবো না এত কিছু। অদরা সোহাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি আছি না, তুই এত হাইপার হচ্ছিস কেন? শুয়ে থাক, আমি একটু আসছি, এক্ষুনি আসবো, কাঁদবি না একদম। অধরা বিছানা থেকে নেমে দরজা খুলে চলে গেল। এসে ঠেকলো রুদ্রের ঘরের সামনে, নক না করে ঢুকলো। রুদ্র বিছানায় এসে ইফতির সাথে কথা বলছিল। অধরা এসে বিছানা এক কোণে দাঁড়িয়ে রইল। রুদ্র কল কেটে দিয়ে বলল, বলো। অধরা বিছানার এক কোণে বসে বলল, আদ্র ভাইয়া না সোহাকে ভালোবাসে, এখন সবার সামনে ঝিলি কাপুকে বিয়ের কথা বলছে, তারপর থেকে সোহা কেঁদেই চলছে, এখন কি করব? রুদ্র উঠে বসে বলল, তুই কি ওদের প্রেমের ওকালতি করছিস? কি না মানে? আদ্র কিছু বলে তোর কাছে সাহায্য নেয়, আবার সোহা কিছু হলে তোর সাহায্য নেয়, তাই বলছিল। বাজে কথা বন্ধ করে একটা আইডিয়া দিন। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, আইডিয়া পরে, আগে আমার কেসটা সলভ করতো। আপনার আবার কি হলো? একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটার বাবা একটা আতঙ্ক, বলতে পারিস ওনার মন জয় করব কি করে রে? অধরা ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল, কথাটা যেন ওর গায়ে বিঁধল। রুদ্র মনে মনে বলল, এই যা কি বলে ফেললাম। অধরা উঠে দাঁড়ালো আর শক্ত গলায় বলল, যেদিন ওই মেয়ের নাম সব বলতে পারবেন আমাকে, সেদিন সাহায্যের কথা বলবেন, এর আগে অহেতুক বনিতা করে কথা বলবেন না। কথাটা শেষ করে গটগট করে বেরিয়ে গেল। রুদ্র বিছানা থেকে নামতে নামতে বলল, বাপ একটা আতঙ্ক আর মেয়ে আরো বড় আতঙ্ক। এই অধরা দাঁড়া, মেয়ের নাম বলছি চাস না? রুদ্র অধরার পেছন পেছন ছুটল। অধরার রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় এলো। রুদ্রকে না ডেকে ওর রুমের থেকে 2 কদম দূরে দাঁড়িয়ে রইল। এদিকে অধরা আদ্রকে মেসেজ দিল, কোথায় তুমি? এদিকে সোহা কেঁদেই যাচ্ছে। একপাশ থেকে আদ্র মেসেজ দিল, বাবার সাথে বাইরে এসেছি, একটু পরে আসছি, ওকে কাঁদতে না কর, আমার কথা শুনছে না, তুমি এসো তাড়াতাড়ি, আসছি, তুই তাও চেষ্টা কর। এই মুহূর্তে আবার রুদ্র কল দিল অধরাকে। অধরা কলটা ধরে বলো, কি হয়েছে? ওই রুম থেকে এই রুমে কল কেন দিচ্ছে? তাহলে রুমে আয়, একসাথে বসে কথা বলি। পারবো না। না পারলে তাহলে ফোনে কথা বল। তাও পারবো না। তাহলে দরজা খোল। কি? দরজাটা খোলা? না, রুমে সোহা আছে। রুদ্র কি যেন ভেবে বললাম, একটু খোল, তোকে একটু দেখেই চলে যাব, প্লিজ প্লিজ, না করিস না। ঠিক আছে, দাঁড়ান। অধরা কল কেটে দিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলল। রুদ্র একটা টেডি স্মাইল দিয়ে হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। সোহা চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে আছে বলে দেখতে পেল না। অধরা বলল, আপনি একটু দেখতে চেয়ে রুমে ঢুকলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ঢুকেছি। অধরা চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র এগিয়ে এসে অধরার কানের কাছে ফিসফিস করে বলল, অন্যের প্রেমে ওকালতি না করে আমার প্রেমটা করিয়ে দে, বিনিময়ে যা চাস তাই দেব, যদি আমার জানটাও চাস তাও দিয়ে দিব। অধরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কে সে আগে বলুন। রুদ্র কোনো বনিতা না করে মুচকি হেসে বলল, তুই। আমি? রুদ্র মাথা নাড়িয়ে বলল, না, আরিফ নেওয়াজের একমাত্র আতঙ্ক, সরি একমাত্র মেয়ে। অধরা চোখ ছোট ছোট করে বলল, কি বললেন আবার বলুন, আতঙ্ক কাকে বললেন? রুদ্র অধরা দুগাল টেনে হেসে বলল, আতঙ্ক না, আমি পিচ্ছি বউ। অধরা ভাবলো
ও কি স্বপ্ন দেখছে নাকি? রুদ্র এত সহজে বলে দিল সব। অধরা ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। রুদ্রর দিকে তাকিয়ে হেসে গালে হাত ছুঁয়ে বলল, ঘুমিয়ে পড় আর পাশেরটাকে সান্ত্বনা দে। রুদ্র চলে যাবে ঠিক তখন অধরা পেছনে থেকে বলল, এখন যা বললেন সব কথা মজা করে বলেন তাই না? রুদ্র ঘাড় ঘুরে তাকালো, তীর্যক কণ্ঠে বলল, রুদ্র নেওয়াজ আর যাই হোক সম্পর্ক নিয়ে মজা করার মানুষ না, আমি তোকে ভালোবাসি। অধরা থমথমে মুখে জিজ্ঞেস করলো, বড় আব্বু আর বড় আম্মুর চাপে পড়ে বলছেন না তো? রুদ্র হাসল, এক পা এগিয়ে আবারও পেছনে ফিরে বলল, চাপে পড়ে হোক আর যেমন করেই হোক, ভালোবাসি মানে ভালোবাসি। আর এর থেকে ব্যতিক্রম কোনো উত্তর আমার কাছে নেই। তুই যেভাবে নিস না কেন আমার থেকে একটা উত্তরই আসবে, আমি তোকে ভালোবাসি। এই বলে রুদ্র চলে গেল। অধরা সেদিকে তাকে খুশি হলো, মুচকি হেসে পেছনে ফিরল। সামনে আবার সোহাকে দেখে সব খুশি হাওয়া হয়ে গেল। বেচারিকে বোঝাতে চেয়েও পারছে না। ও ফোনটা হাতে নিয়ে আদ্রকে মেসেজ দিল, তোমার আসতে কতক্ষণ লাগবে? আদ্র গাড়ি ড্রাইভ করছে, পাশে ওর বাবা আরমান নেওয়াজ ফোন স্ক্রল করছে। আদ্র ফোনটা হাতে নিয়ে অধরার মেসেজ রিপ্লাই দিল, আসছি একটু ওয়েট কর না। সোহা ঘুমিয়ে গেল প্রায়। ঘুমা, পারলে তুইও ঘুমা, দরজাটা খোলা রাখিস, কথা বলবো সোহার সাথে, ঠিক আছে? আদ্র ফোনটা রেখে চিন্তিত হয়ে স্টিয়ারিংয়ে ঘোরাচ্ছে। আরমান নেওয়াজ কাছে ছেলে চিন্তিত মুখখানা নজর এলো না। তিনি ফোনটা রেখে জিজ্ঞেস করেন, কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? আদ্র মাথা নাড়িয়ে বলল, ও আর কি, একটা প্রেজেন্টেশন আছে কালকে, সেটা নিয়েই চিন্তায় আছি। ও আমি ভাবলাম অন্য কিছু নিয়ে। আদ্র মনে মনে বলল, কি নিয়ে যে চিন্তায় আছি যদি বলতে পারতাম তাহলে কতই না ভালো হতো, বলে বোঝাতে পারবো না। এখন সোহার কথা বলতেও পারছি না। এখন বাড়িতে যাব, সোহাকে বোঝানোর, তারপর এই চিন্তা থেকে মুক্তি পাবো। আদ্র কথাগুলো মনে মনে বলে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলো, এই যে বিয়ে নিয়ে এত নাটক করছি, তোমার বড় ছেলে কি বিয়েতে একবার রাজি হবে? আরমান নেওয়াজ ভাবুক গলায় বললেন, হবে হবে, তবে ওকে এত প্রেশার দিলেও তো হবে না, আস্তে আস্তে সব করুক। তাও খারাপ বলনি। আদ্র বাড়িতে ফিরল তখন বাজে রাত 11টা। গাড়িটা গ্যারেজে রেখে খুব তাড়াহুড়ো নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। আরমান নেওয়াজি মেন দরজা বন্ধ করে চলে গেলে আগে। আদ্র ড্রয়িং রুমে টি টেবিলের ওপর গাড়ির চাবিটা রেখে চলে এলো উপরে। অধরার ঘরের সামনে এসে দরজা হাত দিতে বুঝলো দরজা খোলা। আদ্র রুমে ঢুকলো। অধরা তখন ডায়েরি নিয়ে বসেছিল, আবার কিছু লিখছিল। আদ্রকে দেখে উঠে এসে দরজা বন্ধ করতে করতে বলল, দরজাটা তো বন্ধ করবে, কেউ এদিকে এলে তোমাদের সব কাহিনী ধরে ফেলবে। আদ্র স্বস্তি ফেলে বলল, তুই আছিস তো, ধরবে না। এখন কথা বলো, আমি ব্যালকনিতে যাচ্ছি, থাক না এইখানে। অধরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তোমাদের মাঝে থেকে আমি কি করব শুনি? ওকে উঠিয়ে কথা বলো, ঘুমায়নি, কাঁদছে, আমি ব্যালকনিতে গিয়ে বসছি। ঠিক আছে। অধরা পুনরায় ডায়েরিটা আর একটা কলম নিয়ে ব্যালকনিতে চলে গেল। ডায়েরিটা খুলে একটু আগে রুদ্রর বলা কথাগুলো লিখতে শুরু করলো। এই ডায়েরিটা ওর ভালো খারাপ সব সময়ের সাথে, সব কিছুই ডায়েরিতে লিখে রাখবে। বিশেষ করে এই ডায়েরিটা লুকিয়ে রাখে, এমনকি সোহাকেও দেখায় না। এদিকে আদ্র এসে বিছানায় বসলো। সোহার ওপর থেকে চাদর সরিয়ে নিতে বুঝতে পারলো সোহা ঘুমায়নি, ফিকরে কাঁদছে। আদ্র সোহাকে ধরে বসলো। সোহা বসে চোখ মুছে বলল, এখানে এসেছো কেন? তোর জন্য এসেছি। সোহা মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী কণ্ঠে বলল, আসতে হবে না, তুমি ঝিলিকের কাছেই যাও, ওকে তো ভালোবাসো, আমাকে তো ভালোবাসো না, তাহলে আমার কাছে কি? আদ্র পা তুলে বসলো বিছানায়। এরপর রয়ে শুয়ে বলল, তুই আসলে একটা গাধা, তোর কাছে কেন আসি তুই বুঝিস না? তোকেই তো ভালোবাসি, আমাকে ভালোবাসো তাহলে ঝিলিক বিয়ের কথা সবার সামনে বলতে পারলে কি করে? তুই পুরো কথাটা তো শুনবি। কি কথা? আদ্র বলো, শোন, ঝিলিকের বিয়ে করব, একটা সম্পূর্ণ একটা নাটক, বাবা এসব বলতে বলেছে। আদ্র সোহাকে সব কথা খুলে বলল। শেষে সোহার রেগে গিয়ে পাশে থেকে বালিশটা নিয়ে মারতে মারতে বলল, যদি সত্যি বিয়ে ঠিক করে আসে তাহলে দেখো তোমার কি করি। আদ্র বালিশটা কেড়ে নিয়ে বলল, আরে যাবে না, আর সব বলেই তো দিয়েছি তোকে,
এখন ঘুমা। অধরা মনে হয় ঘুমাবে, আমি আসি। আদ্র বিছানা থেকে নামার আগে ব্যালকনি দরজার দিকে একবার তাকালো, এরপরে সোহার দিকে এগিয়ে এসে আস্তে করে বলল, চলে যাচ্ছি, একটা কিস দিবি? সোহা আদ্রর কাঁধে কিল মেরে বলল, কী সব বলছো, যাও তো। আদ্র আবারও পা উঠিয়ে রয়ে এসে বসে বলল, না যাব না, একটা কিস দিবি তারপর যাব। দরকার হলে এখানে বসে থাকবো, তোদের ঘুম নষ্ট করব। কি করবি বল? যা গেলে ছোট্ট করে একটা কিস দে, কিন্তু আপু দেখে ফেলবে। আদ্র গা ছাড়া ভাব নিয়ে বলো, দিলে দে, না দিলে চলে গেলাম, আর যদি না দিস তাহলে ওই ঝিলিককে বিয়ে করে নিব, দেখিস। সোয়া মাথা নাড়িয়ে বলো, না, দিচ্ছি দিচ্ছি। ছোঁয়া আদ্র গালে কিস করে হাঁসফাঁস করতে করতে বলো, এখন চলে যাও প্লিজ, আপু এসে পড়ল। আদ্র হেসে বলো, যাচ্ছি। আদ্র উঠে অধরার কাছে এসে বলল, অধরা রুমে এসে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়। অধরা উঠে দাঁড়িয়ে বলল, বাবা এখন দেখে খুশি খুশি লাগছে, ব্যাপার কি? আদ্রের পেটে আর কথা রইল না, আস্তে করে বলে দিলাম, বড়দের কাছে একটা কি চেয়েছি। গালে কিস দিয়ে মনে হয় ও ভয় স্ট্রোক করার পর্যায়ে চলে গিয়েছে। অতটা হেসে বলো, বা ভালোই তো ট্রিট দিও কালকে। তা দেব, এখন শুয়ে পড়, আমি গেলাম রে। ঠিক আছে। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে ছিল রুদ্র। আদ্র খুশি রুদ্রের চোখে পড়ল। রুদ্র ওকে ডেকে বলল, এত রাতে এখানে? আসলে একটু কথা বলতে গিয়েছিলাম ওদের সাথে। ও আদ্রকে আর কিছু বলল না, ও চলে গেল। রুদ্র সেখানে দাঁড়িয়ে ফোনটা বের করে মেসেজ দিল অধরাকে, কিরে কোনো উত্তর দিলি না যে? এই লিখে দিল। এপাশে অধরা ফোনটা হাতে নিয়ে রুদ্রের কল না হয় মেসেজের অপেক্ষায় ছিল, আর মেসেজও পেল। অধরা লিখল, কি উত্তর দেব? ভালোবাসি বললাম যে সেটা উত্তর, কিছুই তো বললি না। আপনি দাঁড়ালেনই না। কি করে বলবো? দাঁড়ালে কি বলতাম কিছু একটা। তাহলে আবার আয়। আমি তো রুমের সামনে দাঁড়িয়ে আছি। অধরা কপাল কুঁচকে লিখল, রুমে যাননি কেন? তোর থেকে কিছু একটা শুনে তারপর যাব। কি শুনতে চান? ভালোবাসার সময়? অধরা হেসে লিখল, বললেই হবে? বললেই হবে। এখন না পরে বলবো, ঘুম পাচ্ছে অনেক। এড়িয়ে যাচ্ছিস? রুদ্র বুঝতে পারছে অধরার উত্তর হ্যাঁ হবে, তাই ও এখন আর কথা বাড়াতে চাইল না। লিখল, ঠিক আছে তাহলে পরে বলিস। আর এখনই ঘুমিয়ে পড়বি? পাশেরটা ঠিক রয়েছে? দেখলাম তো আদ্র বের হল। দুজনের মিল হয়েছে। তাহলে ঘুমা। আপনি ঘুমাবেন না? পরদিন সকালবেলা রুদ্র ঘুমিয়েছিল। হঠাৎ করে দরজার চাপা পড়া শব্দ ওর ঘুম ভাঙল। কোনো রকম উঠে বসে পাশে থেকে টি শার্ট হাতে নিল। ও আবার রাতে খালি গায়ে ঘুমায় বলতে গেলে অভ্যাস। টি শার্ট পরে বিছানা থেকে নামলো রুদ্র। দরজাটা খুলে দিতে অধরা দেখে অবাক হলো। অধরার রুমে ঢুকতে ঢুকতে বলল, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, শোনেননি? ঘুমিয়েছিলাম। অধরার হাতে কফি নিয়ে এসেছে। রুদ্র কপাল কুঁচকে তাকিয়ে রইল। অধরার কফির মগটা বিছানার সাইডে টেবিলে রেখে বলল, দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে আসুন, আমি কফি বানিয়ে এনেছি। আর একটা কথা বলতে এসেছি, একটু পরই কলেজে যাব, আপনাকে নিয়ে যেতে হবে। রুদ্র অবাক হয়ে তাকিয়ে থেকে মাথা নাড়ে সম্মতি জেনে ওয়াশরুমে চলে গেল। ভাবতে লাগলো, এক রাতে এত পরিবর্তন। অধরা রুম থেকে বেরোনোর আগে রুদ্র বিছানাটা গুছিয়ে দিয়ে চলে গেল।